বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আবারও তোমাদেরকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে আছি মোসাম্মদ সাবমিলা খাতুন, প্রভাষক হিসাব বিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। শিক্ষার্থী, আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের হিসাব বিজ্ঞান এবং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীদের নিরীক্ষা ও নিশ্চয়তা কোর্সের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থী, চলো আমরা আজকে আমাদের মূল আলোচনায় চলে যাই। পঞ্চম অধ্যায়ের যে শিরোনামটা আছে সেটা হচ্ছে নিরীক্ষার দায়িত্ব ও উদ্দেশ্য সমূহ, দ্য অডিট রেসপন্সিবিলিটিস অ্যান্ড অবজেক্টিভ। শিক্ষার্থী, আমরা জানি যে কোম্পানি বা যৌথ মূলধনী কারবার একটি স্বতন্ত্র ধরনের সংগঠন, যা বাংলাদেশের 1994 সালের কোম্পানি আইন দ্বারা পরিচালিত এবং নিবন্ধিত। এবং এই আইন দ্বারা নিবন্ধিত হওয়ার জন্য এর যে আলাদা একটা ব্যক্তি সত্তা আছে সেটা আমরা জানি, অর্থাৎ কোম্পানির আলাদা একটা ব্যক্তি সত্তা রয়েছে। এর পরিচালনা এবং এর নিয়ন্ত্রণ সবকিছু কিন্তু 1994 সালের কোম্পানি আইন দ্বারা হয়ে থাকে। সুতরাং এর নিরীক্ষা, যেটা আমরা জানি যে কোম্পানির নিরীক্ষা বাধ্যতামূলক, আর এই কোম্পানির নিরীক্ষা কাজে যিনি কাজ করেন বা কোম্পানির নিরীক্ষার কাজ যিনি পরিচালনা করেন তিনিও কিন্তু 1994 সালের কোম্পানি আইন দ্বারা নিয়ন্ত্রিত। এই 1994 সালের কোম্পানি আইনে একজন নিরীক্ষকের নিয়োগ, তার পারিশ্রমিক, তার অধিকার, তার কর্তব্য ইত্যাদি সম্পর্কে সুস্পষ্ট ধারণা ব্যাখ্যা করা হয়েছে। কোম্পানি আইনের আওতায় থেকেই একজন নিরীক্ষক স্বাভাবিকভাবে কোম্পানির নিরীক্ষা কার্য পরিচালনা করে থাকে এবং হিসাব শেষে তিনি একটা রিপোর্ট প্রদান করে। তোমরা থার্ড চ্যাপ্টারে অডিট রিপোর্ট নামে যে চ্যাপ্টার পড়েছো সেখান থেকে এই বিষয় সম্বন্ধে অবগত হয়েছো। তো শিক্ষার্থী, তো সেই জন্যই নিরীক্ষার দায়িত্ব এবং উদ্দেশ্য সমূহ বা একজন নিরীক্ষকের যোগ্যতা অযোগ্যতা নিয়োগ সবকিছু 1994 সালের কোম্পানি আইনে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। আর এই চ্যাপ্টারে মূলত এই বিষয়গুলোই আলোচনা করা হয়েছে। তো এই চ্যাপ্টারে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে আমাদের প্রতি বছরই কিছু না কিছু প্রশ্ন থাকে শিক্ষার্থী, বিশেষ করে কোম্পানি নিরীক্ষকের নিয়োগ, অপসারণ বা যোগ্যতা অযোগ্যতা, এই ধরনের টপিকস গুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থী, আজকে আমরা এই চ্যাপ্টারের কিছু অংশ পড়বো। এই চ্যাপ্টারের উপর আমাদেরকে মিনিমাম 3টা থেকে 4টা ক্লাস করতে হতে পারে। তো আজকে আমরা দেখবো যে এই চ্যাপ্টারে বা আজকের এই আলোচনা শেষে আমরা কি শিখতে পারবো। আজকের আলোচনা শেষে তোমরা জানতে পারবে যে আর্থিক বিবরণী প্রস্তুতকরণের নিরীক্ষার কি উদ্দেশ্য রয়েছে। এছাড়া তোমরা জানতে পারবে কোম্পানি নিরীক্ষকের দায়িত্ব কি, কোম্পানি নিরীক্ষকের যোগ্যতা সম্পর্কে তোমরা বলতে পারবে, কোম্পানি নিরীক্ষকের অযোগ্যতা তোমরা নির্ধারণ করতে পারবে। এছাড়াও কোম্পানি নিরীক্ষকের নিয়োগ প্রক্রিয়া তোমরা বর্ণনা করতে পারবে। শিক্ষার্থী, আমরা তাহলে দেখব প্রথমেই আর্থিক বিবরণী প্রস্তুতকরণে নিরীক্ষার কি উদ্দেশ্য রয়েছে বা কেন আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় নিরীক্ষার জন্য। আমরা জানি যে প্রতি বছর শেষে একটা প্রতিষ্ঠান আর্থিক বিবরণী প্রস্তুত করে থাকে বা ব্যবস্থাপনা বা পরিচালনা পর্ষদের অন্যতম একটা দায়িত্ব হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুত করিয়ে নেওয়া বা আর্থিক বিবরণী প্রস্তুত করা। এই প্রণীত হিসাব যোগ্যতা সম্পূর্ণ বা নিরপেক্ষ একজন ব্যক্তি বা ব্যক্তিবর্গ দ্বারা নিরীক্ষা করা একান্ত প্রয়োজন। কারণ আমরা একটু আগেই দেখেছি যে কোম্পানির ব্যবস্থাপনা বা পরিচালনা পর্ষদ এছাড়াও মালিক পক্ষ, দুইটা ভিন্ন পক্ষ বা আলাদা পক্ষ। তো মালিক পক্ষ সাধারণত পরিচালনায় অংশগ্রহণ করে না, আর পরিচালনায় যেহেতু মালিক পক্ষ অংশগ্রহণ করে না, সুতরাং প্রতিষ্ঠানের যে হিসাব বিবরণীগুলো রয়েছে সেগুলো ঠিক হয়েছে কিনা সেগুলো নিরীক্ষা করিয়ে নেওয়ার জন্য একজন যোগ্যতা সম্পূর্ণ বা নিরপেক্ষ ব্যক্তি নিয়োগ দিয়ে থাকেন সাধারণত মালিক পক্ষ বা শেয়ার হোল্ডারগণ। তাই কোনো প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী প্রতিষ্ঠানের সঠিক প্রতিচ্ছবি প্রদর্শিত হচ্ছে কিনা তা নির্ধারণ করা নিরীক্ষার উদ্দেশ্য। তো আর্থিক বিবরণী প্রস্তুতকরণের নিরীক্ষার উদ্দেশ্য দুই প্রকার। একটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য এবং গৌণ উদ্দেশ্য। শিক্ষার্থী, এ পর্যায়ে আমি তোমাদেরকে একটি কথা বলে রাখতে চাই, তোমরা কিন্তু নিরীক্ষার উদ্দেশ্য পড়েছো প্রথম চ্যাপ্টারে। নিরীক্ষার উদ্দেশ্যর সাথে কিন্তু এই আর্থিক বিবরণী প্রস্তুতকরণের নিরীক্ষার উদ্দেশ্য কিছুটা মিল রয়েছে বা অনেকটা সেম বলা যেতে পারে, তবে এখানে কিছু বিস্তারিত ধারণা রয়েছে, তাই আমরা একটু আলোচনা করে নেব। তো আর্থিক বিবরণী প্রস্তুতকরণের নিরীক্ষার উদ্দেশ্য দুইটা, একটা মুখ্য উদ্দেশ্য আর একটা হচ্ছে গৌণ উদ্দেশ্য। মুখ্য উদ্দেশ্যকে আমরা বলছি প্রাইমারি অবজেক্টিভস, গৌণ উদ্দেশ্যকে সেকেন্ডারি অবজেক্টিভ। শিক্ষার্থী, মুখ্য উদ্দেশ্যের মধ্যে যেটা রয়েছে, মুখ্য উদ্দেশ্য সাধারণত একটাই, সেই উদ্দেশ্যটা হচ্ছে আর্থিক বিবরণীর উপর নিরপেক্ষ মতামত প্রদান করা, অর্থাৎ একদম নিউট্রাল একটা ওপিনিয়ন
প্রদান করা আর্থিক বিবরণীর উপর। এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। কোনো প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট হিসাবকাল শেষে তার আর্থিক বিবরণী সমূহ প্রকাশ করে, কিন্তু এই আর্থিক বিবরণী কতটা সত্য বা আর্থিক বিবরণীতে যে তথ্যগুলো দেওয়া হয়েছে তা কতটা সত্য এবং নিরপেক্ষ বা তার উপর মতামত প্রদান করা কিন্তু আর্থিক বিবরণী প্রস্তুতকরণের নিরীক্ষার অন্যতম একটা উদ্দেশ্য বা মুখ্য উদ্দেশ্য বা প্রাইমারি অবজেক্টিভ যেটা আমরা সেটা বলতে পারি। নেক্সট, শিক্ষার্থী গৌণ উদ্দেশ্য। গৌণ উদ্দেশ্যগুলো কি কি আমরা সেগুলো একটু দেখব। শিক্ষার্থী তোমাদের মনে থাকতে পারে যে আমরা নিরীক্ষার উদ্দেশ্য ও গৌণ উদ্দেশ্য বলেছিলাম, সেখানে দেখেছিলাম যে জুয়া চুরি বা ভুল ত্রুটি আবিষ্কার, জুয়া চুরি বা ভুল ত্রুটি রোধ, এইগুলো আশা করছি তোমাদের সেগুলো মনে আছে। তো নেক্সট আমরা দেখবো যে গৌণ উদ্দেশ্য আসলে কি কি আছে এখানে। প্রথমেই যে গৌণ উদ্দেশ্য সেটা হচ্ছে আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ হিসাব বিজ্ঞানের যে স্বীকৃত নিয়ম বা আইন আছে যেটা আমরা গ্যাপ বলে থাকি, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপল, সেটা অনুযায়ী আর্থিক বিবরণী প্রস্তুত করা আবশ্যক। তো যে আর্থিক বিবরণীটা আমরা এখানে নিরীক্ষা করছি সে আর্থিক বিবরণী গ্যাপ অনুযায়ী প্রস্তুত করা হয়েছে কিনা, অর্থাৎ আইনের সাথে সেটা কতটা সামঞ্জস্যপূর্ণ, সেটা হিসাব বিজ্ঞানের কোনো নিয়ম নীতি ভায়োলেট করেছে কিনা বা হিসাব বিজ্ঞানের কোনো নিয়ম নীতি লঙ্ঘন করেছে কিনা সেটা দেখা কিন্তু একটা উদ্দেশ্য। শিক্ষার্থী নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ভুল ও জালিয়াতি উদ্ঘাটন। ভুল এবং জালিয়াতি উদ্ঘাটন, আর্থিক বিবরণীর নির্ভুলতা নিরূপণ করে ভুল এবং জালিয়াতি উদ্ঘাটন করা এবং তার উপর সত্য ও নিরপেক্ষ মতামত পেশ করাও কিন্তু গৌণ উদ্দেশ্যের মধ্যে একটা। নেক্সট যেটা আছে ভুল ত্রুটি ও জালিয়াতি প্রতিরোধের ব্যবস্থা করা, অর্থাৎ এই ভুল ত্রুটি এবং জালিয়াতি গুলো যাতে পুনরাবৃত্তি না ঘটতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দান করাও কিন্তু একটা উদ্দেশ্য। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা মূল্যায়ন। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি তোমাদেরকে বলতে চাই যে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার উপর তোমাদের একটা অধ্যায় আছে, সেখানে আমরা এই বিষয়টা সম্বন্ধে ডিটেলসে পড়বো। তো এখানে প্রাথমিকভাবে আমরা জানি যে একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা যদি সবল হয় তাহলে সেই প্রতিষ্ঠানে ভুল ত্রুটি বা জালিয়াতি হওয়ার সম্ভাবনা কম। সুতরাং একজন নিরীক্ষকের এটাও একটা দেখার কর্তব্য বা দেখা উদ্দেশ্য যে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা ওই প্রতিষ্ঠানে কতটা কার্যকর, অর্থাৎ যদি অভ্যন্তরীণ ব্যবস্থা কার্যকর না থাকে তাহলে কার্যকর করার জন্য পরামর্শ তিনি দিতে পারেন। নেক্সট এই টপিকস আমাদের যেটা সেটা হচ্ছে নিরীক্ষার যে উদ্দেশ্যগুলো আমরা দেখলাম, এই নিরীক্ষার উদ্দেশ্যগুলো বাস্তবায়নে কি কি ধাপ অবলম্বন করতে হবে, অর্থাৎ আমরা একটু আগে নিরীক্ষার উদ্দেশ্য দেখলাম দুই প্রকার, প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাইমারির মধ্যে একটা আছে, সেকেন্ডারির মধ্যে আরো চারটা আছে, আইনের সাথে সামঞ্জস্য কিনা, এগুলো আসলে উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করার জন্য কি কি ধাপ অবলম্বন করতে হয় সেই ধাপগুলো এখানে রয়েছে। শিক্ষার্থী লক্ষ্য করো, প্রথম ধাপ হচ্ছে নিরীক্ষার উদ্দেশ্য ও দায়িত্ব অনুধাবন করা। এখানে নিরীক্ষার উদ্দেশ্য অর্থাৎ একজন নিরীক্ষক কি জন্য নিরীক্ষা কাজটা পরিচালনা করছেন সেই প্রথম উদ্দেশ্যটাকে স্থির করে নিতে হবে এবং এই উদ্দেশ্য অর্জনের জন্য তার দায়িত্ব কি হতে পারে বা তার কর্তব্য কি হতে পারে সেটা তাকে অনুধাবন করতে হবে। নেক্সট শিক্ষার্থী আর্থিক বিবরণী চক্র নির্ধারণ। আর্থিক বিবরণীর চক্র অর্থাৎ আর্থিক বিবরণীতে কি ধরনের টপিকস গুলো আছে সেইগুলোর চক্রটা তাকে নির্ধারণ করে নিতে হবে। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে আর্থিক বিবরণীর যে পোর্শন গুলো আছে, যে অংশগুলো আছে, প্রত্যেকটা অংশ তাকে কি কি কাজ করতে হবে সেটা তাকে নির্ধারণ করে নিতে হবে। নেক্সট যেটা হচ্ছে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক আর্থিক হিসাবের পুনঃ পরিবেশনা সম্পর্কে অবহিত হওয়া। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যদি আর্থিক হিসাব পরিবেশন করে থাকে তাহলে সেটা সম্পর্কে তাকে সুন্দরভাবে অর্থাৎ একজন নিরীক্ষককে খুব স্বচ্ছভাবে ধারণা নিতে হবে বা স্বচ্ছভাবে অবহিত হতে হবে, যেটা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাকে সরবরাহ করবে। লেনদেন এবং হিসাব সংক্রান্ত ক্ষেত্রে বিশেষ নিরীক্ষার উদ্দেশ্য, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের সারা বছরে যে সকল ট্রানজেকশন গুলো মানে হয়েছে বা পরিচালিত হয়েছে সেই সকল ট্রানজেকশন বা হিসাব সংক্রান্ত অন্য যে ক্ষেত্রগুলো রয়েছে বা সেক্টরগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে নিরীক্ষার উদ্দেশ্য কি হবে, অর্থাৎ সেইগুলো কিভাবে নিরীক্ষা কার্য পরিচালনা করা হবে সেটাও কিন্তু একজন নিরীক্ষককে পূর্ব থেকে স্থির করে নিতে হবে। তাহলে শিক্ষার্থী আমরা নিরীক্ষার যে দুটো উদ্দেশ্য দেখলাম প্রাইমারি এবং সেকেন্ডারি, সেগুলোর মধ্যে আবার এক্সট্রা আছে। আর এই উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করার জন্য একজন নিরীক্ষককে কোন কোন স্টেপ
অতিক্রম করতে হয় সেই স্টেপ বা সেই ধাপগুলো আমরা একে একে দেখে নিলাম। এখানে 4টা ধাপ রয়েছে বা 4টা ধাপের কথা বলা হয়েছে। এই 4টা ধাপ অবলম্বন করে একজন নিরীক্ষক কিন্তু তার উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করতে পারে। এরপরে আমরা দেখব শিক্ষার্থী নিরীক্ষকের দায়িত্ব, অর্থাৎ একজন নিরীক্ষকের কি কি দায়িত্ব রয়েছে। যদিও আমরা আগের যে আলোচনাগুলো দেখেছি, অর্থাৎ উদ্দেশ্যগুলো দেখেছি এবং উদ্দেশ্য অর্জনের যে ধাপগুলো দেখেছি, এর মধ্যে নিরীক্ষকের দায়িত্ব সম্বন্ধে আমরা কিছুটা হলেও ধারণা পেয়েছি। অর্থাৎ ওই একই কথা, অর্থাৎ ভুল ত্রুটি বা জালিয়াতিগুলো উদ্ঘাটন করা, সম্পত্তি বা হিসাবগুলো এগুলো ঠিকভাবে নিরূপণ করা হয়েছে কিনা সেগুলো বিচার করা। তবু শিক্ষার্থী আমরা একটু দেখবো যে নিরীক্ষকের এক্সাক্ট কি কি দায়িত্ব রয়েছে। প্রথম যে দায়িত্বটা একজন নিরীক্ষকের, সেটা হচ্ছে পরিচালনা কার্যসূচি প্রণয়ন করা। এই পরিচালনা কার্যসূচি বলতে নিরীক্ষা কাজটা কিভাবে পরিচালিত হবে, অর্থাৎ আমি একজন নিরীক্ষক হিসাবে একটা প্রতিষ্ঠানের যে নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করব, সেই কাজটা আমি কিভাবে পরিচালনা করব, সেটার প্রাথমিক যে কার্যসূচি, সেই কার্যসূচিটা আমাকে আগেই প্রণয়ন করে নিতে হবে। আর এই কার্যসূচি প্রণয়ন করার আগে আমাকে অবশ্যই নিরীক্ষার উদ্দেশ্য, অর্থাৎ আমি যে কাজটা করছি সেই কাজের উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্যের ওপর ডিপেন্ড করে আমাকে কার্যসূচিটা প্রণয়ন করে নিতে হবে। যদি আমার উদ্দেশ্যগুলোকে আমি ঠিকভাবে সফল করতে চাই, তাহলে আমাদের প্রথমেই একজন নিরীক্ষক হিসাবে কার্যসূচিটা প্রণয়ন করে নেওয়া উচিত। নেক্সট শিক্ষার্থী, ভুল ও জুয়াচুরি উদ্ঘাটন। এটা আমরা আগেও আলোচনা করেছি, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের নিরীক্ষা কার্য পরিচালনা করতে গিয়ে ওই প্রতিষ্ঠান হতে কোনো পণ্য আত্মসাৎ হয়েছে কিনা, কোনো তহবিল তছরূপ হয়েছে কিনা, বা হিসাবের কোনো কারচুপি হয়েছে কিনা, বা কোনো ভুল সংগঠিত হয়েছে কিনা, এইগুলো উদ্ঘাটন করাও কিন্তু একজন নিরীক্ষকের অন্যতম একটা দায়িত্ব, যেটাকে আমরা নিরীক্ষার উদ্দেশ্যের মধ্যেও দেখেছি। নেক্সট, সম্পত্তি ও দায়ের হিসাবভুক্তকরণ, অর্থাৎ কোন প্রতিষ্ঠানের যে ব্যালেন্স শিট রয়েছে, সেই ব্যালেন্স শিটের সম্পত্তি এবং যে দায়গুলো হিসাবভুক্তকরণ করা হয়েছে, সেগুলো সঠিকভাবে হিসাবভুক্তকরণ করা হয়েছে কিনা, অর্থাৎ সম্পত্তি সমূহের প্রকৃত অস্তিত্ব বিরাজমান কিনা। শিক্ষার্থী লক্ষ্য করো যে সম্পত্তি বা দায়গুলো ব্যালেন্স শিটে দেখানো হয়েছে, সেগুলোর প্রকৃত অস্তিত্ব আছে কিনা এবং প্রকৃতপক্ষে ওই সম্পত্তিগুলো উক্ত প্রতিষ্ঠানের দখলে আছে কিনা। যদি উক্ত প্রতিষ্ঠানের দখলে না থাকে, তাহলে সেগুলো কেন ব্যালেন্স শিটে দেখানো হলো, বা সম্পত্তির সমূহ সকল প্রকার দায়মুক্ত কিনা, অর্থাৎ ওই সম্পত্তির এগেইনস্টে কোনো লোন আছে কিনা, বা সম্পত্তি সমূহের মূল্যায়নের সঠিকতা রয়েছে কিনা, অর্থাৎ সম্পত্তি সমূহের যে মূল্য ভ্যালুয়েশন করা হয়েছে, সেই মূল্যগুলো কতটা সঠিক, সেগুলো দেখাও কিন্তু একজন নিরীক্ষকের দায়িত্ব। সবচেয়ে বড় দায়িত্ব যে একজন নিরীক্ষক যে সকল সম্পত্তি ব্যালেন্স শিটে দেখানো হয়েছে, সেগুলোর বাস্তব অস্তিত্ব তিনি দেখবেন, অর্থাৎ বাস্তবে সেই সকল সম্পত্তি উক্ত প্রতিষ্ঠানের দখলে আছে কিনা। বা যেমন আমরা বলতে পারি, যদি ব্যাংকের উদ্বৃত্ত হয়, কিংবা কোনো দেনাদার দেখানো হয়, কিংবা কোনো বাড়ি বা যন্ত্রপাতি বা আসবাবপত্র বা কোনো পেটেন্ট কিংবা সুনাম, অদৃশ্য বা দৃশ্যমান যে কোনো প্রকার সম্পত্তি তিনি যাচাই করবেন, সশরীরে তিনি যাচাই করে দেখবেন যে আদৌ সেই সম্পত্তিগুলো সঠিকভাবে হিসাবভুক্তকরণ করা হয়েছে কিনা, এবং সম্পত্তির যে অদৃশ্যমান যে সম্পত্তিগুলো আছে সেগুলোর ক্ষেত্রে সঠিক ভ্যালুয়েশন করা হয়েছে কিনা, এটা দেখাও কিন্তু একজন নিরীক্ষকের দায়িত্ব। নেক্সট শিক্ষার্থী, সম্পত্তি ও দায়ের অস্তিত্ব যাচাইকরণ, অর্থাৎ যেটা আমরা বললাম যে বাস্তবে তিনি পরীক্ষা করবেন এবং যেগুলো বাস্তবে পরীক্ষা করা সম্ভব নয়, সেগুলোর ক্ষেত্রে তিনি অস্তিত্ব যাচাই করবেন বা প্রামাণ্য দলিলের উপর ডিপেন্ড করবেন। অনেক অদৃশ্যমান সম্পত্তির কিন্তু বাস্তব অস্তিত্ব যাচাই করা যায় না, সেক্ষেত্রে তিনি প্রামাণ্য যে সকল দলিল রয়েছে বা যে সকল ভাউচার রয়েছে সেগুলোর উপর ডিপেন্ড করবেন। পরিমেল নিয়মাবলী অনুসরণ। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে কোম্পানি আইনের নির্দেশ এবং পরিমেল নিয়মাবলীর বিধান অনুসারে প্রতিষ্ঠানটা পরিচালিত হচ্ছে কিনা, সেগুলো দেখাও একজন নিরীক্ষকের অন্যতম একটা দায়িত্ব। পেশাগত সংশয়কারিতা। পেশাগত সংশয়কারিতা যেটা এখানে বোঝানো হচ্ছে শিক্ষার্থী, যে একজন নিরীক্ষক সবসময় তার কাজটাকে পেশাগত সংশয়কারিতার দৃষ্টিকোণ থেকে তিনি পরীক্ষা করবেন বা দেখবেন, অর্থাৎ সংশয় নিয়ে তার কাজ করা আবশ্যক। অর্থাৎ এখানে সংশয় নিয়ে কাজ করার অর্থ হলো তিনি ব্যবস্থাপনাকে কোনোভাবেই সৎ ভেবে বসবেন না, অর্থাৎ তিনি সবসময় ব্যবস্থাপনাকে যে একেবারেই সৎ ব্যক্তি তিনি কোনো কারচুপি বা কোনো তহবিল তছরূপ এগুলো করতে পারেন না, এটা তিনি চিন্তাই করবেন না।
তিনি সবসময় ভেবে নেবেন যে এইখানে কোনো প্রশ্নবিদ্ধ কাজ হয়ে থাকতে পারে। অর্থাৎ এখানে শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো, পেশাগত সংশয়কারিতা বলতে সংশয় নিয়ে কাজ করা। অর্থাৎ এই কাজটা যে সম্পূর্ণ সঠিক এটা আগে থেকেই চিন্তা করে নেওয়া যাবে না, আমাকে পরীক্ষা করার আগে চিন্তা করতে হবে যে কাজের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকতে পারে। অর্থাৎ এখানে এমন কোনো কাজ থাকতে পারে যেটা প্রশ্নবিদ্ধ, যেটাকে সঠিক না, এই চিন্তা করে তিনি কাজ করবেন। যদি সঠিক হয়ে যায় সেটা তো প্লাস পয়েন্ট তার জন্য, কিন্তু আগে থেকেই চিন্তা করে নেওয়া যাবে না যে এই কাজটা সম্পূর্ণ সঠিক, কিংবা ব্যবস্থাপনা পরিচালনাকে সম্পূর্ণভাবে সৎ ধরে নিয়ে কাজ করা যাবে না। তার মানে কি তিনি অসৎ ধরে নিয়ে কাজ করবেন? ঠিক তা না, তিনি ধরে নেবেন যে এখানে কোনো গোলমাল বা কোনো ভুল ত্রুটি থাকতে পারে, সেটা জালিয়াতিও হতে পারে আবার ভুলও হতে পারে। এই জন্য সবসময় একজন নিরীক্ষক সংশয় নিয়ে কাজ করবেন। নেক্সট, অবৈধ কার্যকলাপ আবিষ্কার। প্রিয় শিক্ষার্থী, এখানে অবৈধ বলতে এটা আসলে সরকারের কোনো আইন বা নীতি লঙ্ঘন করা হয়েছে কিনা। অর্থাৎ আমরা যে কোম্পানি পরিচালনা করছি বা আমি যে কোম্পানির কার্যক্রম পরিচালনা করছি, আর অ্যাজ এ অডিটর আমার দেখা উচিত যে এই কোম্পানি কোনো সরকারি রীতি ভায়োলেট করেছে কিনা, যেগুলো প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে প্রভাব ফেলে। যেমন আমরা অবৈধ কাজ বলতে এখানে আমরা বলতে পারি যে প্রত্যক্ষভাবে প্রভাব ফেলে কিছু, আবার কিছু অপ্রত্যক্ষভাবে বা প্রত্যক্ষভাবে প্রভাব ফেলে না, পরোক্ষভাবে প্রভাব ফেলে। অ্যাজ ফর এক্সাম্পল আমরা যদি বলতে পারি, যেমন আয়কর অধ্যাদেশ, অর্থাৎ কোম্পানি আয়কর অধ্যাদেশ অনুযায়ী তাদের কার্য পরিচালনা করেছে কিনা, ট্যাক্স প্রদান করেছে কিনা। এটা কিন্তু যদি কোম্পানি আয়কর অধ্যাদেশ ফলো না করে তাহলে সরকারি রীতি ভায়োলেট করা হলো। সেই ক্ষেত্রে কিন্তু এই কাজটা আবিষ্কার করা একজন নিরীক্ষকের অন্যতম একটা দায়িত্ব। সেই ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণরূপে ডাইরেক্ট ভাবে প্রভাব ফেলছে সরকারের রীতির উপর। নেক্সট, আরো কিছু নীতি রয়েছে যেগুলো প্রত্যক্ষভাবে প্রভাব ফেলছে না। যেমন আমরা যদি বলতে পারি যে পরিবেশ সংরক্ষণ আইন, এই পরিবেশ সংরক্ষণ আইন এটা কতটা মানা হয়েছে, এটা কিন্তু ব্যালেন্স শিটকে সরাসরি প্রভাবিত করছে না। যেমন ট্যাক্সেশন আইনটা বা আয়কর অধ্যাদেশ ব্যালেন্স শিটে সরাসরি ইফেক্ট ফেলছে, যে কতটা ব্যালেন্স শিটে ঠিক না, মানে আর্থিক অবস্থার বিবরণীতে যে কতটা ট্যাক্স প্রদান করা হয়েছে, এটা কিন্তু সরাসরি ইফেক্টেড। কিন্তু পরিবেশ সংরক্ষণ আইন এটা কিন্তু ব্যালেন্স শিট বা আর্থিক অবস্থার বিবরণীতে সরাসরি প্রভাব ফেলে না, কিন্তু ওই প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করতে গিয়ে এই ধরনের কোনো নিয়ম বা নীতি লঙ্ঘন করেছেন কিনা সেটা যাচাই করাও একজন নিরীক্ষকের কর্তব্য। শিক্ষার্থী, আমরা বুঝতে পেরেছি যে অবৈধ কার্যকলাপ বলতে এখানে বোঝানো হচ্ছে সরকারের কোনো নীতি ভায়োলেট করা হয়েছে কিনা। ফর এক্সাম্পল ইনকাম ট্যাক্স অধ্যাদেশ যেটা আছে, এছাড়াও পরিবেশ সংরক্ষণ আইন বা এই ধরনের বিভিন্ন যে আইনগুলো আছে সরকারের, সেগুলো ভায়োলেট করা হয়েছে কিনা সেটা যাচাই করাও একজন নিরীক্ষকের দায়িত্ব। তাহলে শিক্ষার্থী, আমরা বুঝতে পারলাম যে কোম্পানি আইন অনুযায়ী একজন নিরীক্ষক সাধারণত এই দায়িত্বগুলো পরিচালনা করে থাকে বা এই দায়িত্বগুলো পালন তাকে করতে হয়। নেক্সট আমরা দেখব কোম্পানি নিরীক্ষকের যোগ্যতা। শিক্ষার্থী, এখানে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখতে চাই যে কোম্পানি আইনের নিরীক্ষকের যোগ্যতা, এই প্রশ্নটা তোমাদের সবসময় আসে এবং অনেকভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসে, যে একজন এমকম ব্যক্তি নিরীক্ষক হিসেবে নিয়োগ লাভের যোগ্য কিনা ব্যাখ্যা করো বা তোমার প্রশ্নের আলোকে সপক্ষে যুক্তি দাও, এরকম প্রশ্ন আসে। অর্থাৎ এই যোগ্যতা এবং অযোগ্যতা যে টপিকসটা আছে, এই দুটো টপিকস যদি তোমরা ভালো করে দেখে নাও তাহলে তোমাদের এই ধরনের প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে দিক না কেন তোমরা আনসার করতে পারবে বলে আমি আশা করি। তো আমরা জানি যে বিভিন্ন পেশায় নিযুক্ত ব্যক্তিকে তার নিজের স্বার্থ এবং মক্কেলের স্বার্থ রক্ষার জন্য কিছু নিজস্ব যোগ্যতা অর্জন করতে হয়, আর এই যোগ্যতা ছাড়া কিন্তু একটা নির্দিষ্ট পেশায় কাজ করা সম্ভব নয়। হিসাব পেশাও তাই, আমরা হিসাব পেশা দেখেছি যে হিসাব পেশা একটি পেশা এবং এই পেশার জন্য কিছু যোগ্যতা অর্জন করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী, 1994 সালের যে কোম্পানি আইন রয়েছে, সেই কোম্পানি আইনে 212 এক ধারায় 1994 সালের যে কোম্পানি আইন রয়েছে সেই কোম্পানি আইনে 212 এক ধারায় বলা হয়েছে। শিক্ষার্থী, আমরা লক্ষ্য করব 212 এক ধারা, 1994 সালের কোম্পানি আইনের 212 এক ধারা। এখানে বলা হয়েছে যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছাড়া কোনো ব্যক্তি কোম্পানির নিরীক্ষক হিসাবে নিয়োগ লাভের যোগ্য হবে না। যাই হোক শিক্ষার্থী, এটাকে আমরা ডিটেলসে আলোচনা করব। তো কোম্পানির নিরীক্ষকের যোগ্যতাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে পেশাগত যোগ্যতা আর একটা সাধারণ যোগ্যতা। পেশাগত যোগ্যতা এবং সাধারণ যোগ্যতা, অর্থাৎ এই দুইটাকে আমরা ডিটেলসে একটু আলোচনা করব। প্রথম আসছে পেশাগত যোগ্যতা।
শিক্ষার্থী পেশাগত অর্থাৎ একটা নির্দিষ্ট পেশায় যাওয়ার জন্য আমাদেরকে যে যোগ্যতাটা অর্জন করতে হয়, অর্থাৎ আমি যদি একজন ডাক্তার হতে চাই তাহলে আমাকে কিন্তু এমবিবিএস পাশ করতে হবে। আমি যদি একজন শিক্ষক হতে চাই তাহলে আমাকে নির্দিষ্ট সাবজেক্টে কিন্তু নির্দিষ্ট সাবজেক্টে ডিগ্রি অর্জন করতে হবে। আমাকে যদি ইঞ্জিনিয়ার হতে হয় তাহলে সেই পর্যায়ে ডিগ্রি অর্জন করতে হবে। ঠিক সেই রকমই আমি যদি হিসাব পেশায় যেতে চাই তাহলে আমাকে 1973 সালের যে অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী আমাকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হইতে হবে, সিএ হতে হবে। এটা বলা আছে 1994 সালের কোম্পানি আইনের 212 এক ধারায়। প্রিয় শিক্ষার্থী, এটা 212 এক ধারায় বলা আছে। তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে যে 212 এক ধারায় কিন্তু বলা আছে যে সিএ হতে হবে, অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তাকে হতে হবে। এই যে ধারা 212 এক, এই ধারা অনুযায়ী তাকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা সিএ হতে হবে, এটা বলা আছে। নেক্সট যেটা বলা আছে, শিক্ষার্থী যিনি বাংলাদেশের যে ফার্মের অংশীদার সেই ফার্মের সব অংশীদার একইভাবে নিয়োগ লাভের যোগ্য বলে বিবেচিত হবে। এটা আমি তোমাদেরকে একটু ডিটেলসে বলতে চাই। এখানে বলা আছে যে কোনো অংশীদারি প্রতিষ্ঠানের সব অংশীদার, অর্থাৎ একটা অংশীদারি প্রতিষ্ঠানের সকল অংশীদার যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয় তাহলে ওই অংশীদারি ফার্ম কোম্পানির নিরীক্ষক হিসেবে নিয়োগ লাভের যোগ্য বলে বিবেচিত হবে। অর্থাৎ আমরা বলেছি যে নিরীক্ষক একজন ব্যক্তি হতে পারে বা একটা ফার্ম হতে পারে। একজন ব্যক্তি হলেও তাকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হইতে হবে, আবার তিনি যদি বাংলাদেশের যে কোনো ফার্মের অংশীদার হন এবং ওই ফার্মের সকল অংশীদার যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয় তাহলে ওই ফার্ম নিজ নামে নিরীক্ষক হিসাবে নিয়োগ লাভের যোগ্য বলে বিবেচিত হবে। শিক্ষার্থী, আমি আবারও বলছি, অর্থাৎ কোন ফার্মের সকল অংশীদার যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয় তাহলে ওই ফার্ম নিজে নিজ নামে নিরীক্ষক হিসাবে নিয়োগ লাভের যোগ্য হবে, কিংবা ওই ফার্মের যে কোনো একজন অংশীদার ওই ফার্মের নামে নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারবে। আমাদের থার্ড যে যোগ্যতাটা সেটা বলছে সিএ ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে নিরীক্ষক নিয়োগ দেওয়া যাবে না। অর্থাৎ এখানে এমকম বিকম এই ধরনের কোনো ব্যক্তিকে নিরীক্ষক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। শিক্ষার্থী, আমরা একটু আগে বললাম যে আমাদের প্রশ্ন ঠিক এরকম ভাবে হয় যে এমকম একজন ব্যক্তিকে সিএ হিসাবে নিয়োগ দেওয়া যাবে কিনা, এমকম একজন ব্যক্তিকে নিরীক্ষক হিসাবে নিয়োগ দেওয়া যাবে কিনা তা ব্যাখ্যা করো বা তোমার প্রশ্নের উত্তরের সপক্ষে যুক্তি দাও। তখন তোমরা কিন্তু ডিরেক্ট বলে দিতে পারবা যে এমকম বা বিকম বা এমবিএ এই ধরনের কোনো ব্যক্তিকে নিরীক্ষক হিসাবে নিয়োগ লাভের যোগ্যতা তিনি অর্জন করেননি বা তিনি যোগ্য নন, তার সপক্ষে তোমরা এই যুক্তিগুলো দিয়ে দিতে পারবে। বিশেষ করে ধারা 212 এক, এটা মনে রাখবে শিক্ষার্থী। এই ছিল আমাদের পেশাগত যোগ্যতা, অর্থাৎ হিসাব পেশায় যাওয়ার জন্য তাকে মূলত এই ডিগ্রি অর্জন করতে হয়, যেটাকে আমরা বলছি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। নেক্সট আমরা যাব সাধারণ যোগ্যতা, অর্থাৎ একটা পেশায় যাওয়ার জন্য সাধারণভাবে কি কি যোগ্যতা অর্জন করতে হয়। তো এই পেশায় যাওয়ার জন্য প্রথম যে যোগ্যতা, হিসাব বিজ্ঞানী জ্ঞান। অর্থাৎ একজন অডিটর হতে গেলে তাকে হিসাব বিজ্ঞান সম্বন্ধে জানতে হবে বা হিসাব বিজ্ঞানের বিভিন্ন শাখা সম্পর্কে তার জ্ঞান অর্জন করতে হবে। এখানে উৎপাদন ব্যয় হতে পারে, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান হতে পারে, তারপরে তোমাদের ট্যাক্স সম্বন্ধে ধারণা, এগুলো সম্বন্ধে তাকে ধারণা থাকতে হবে। সততা ও বুদ্ধিমত্তা, যে কোনো পেশায় যেতে হলেই একজন ব্যক্তিকে সৎ এবং বুদ্ধিমান হওয়া আবশ্যক। সৎ এবং বুদ্ধিমান ছাড়া তিনি অন্যায়কে বর্জন করতে পারবেন না। তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি, তার দৃষ্টিভঙ্গি অবশ্যই শার্প হবে, তিনি সতর্ক বা সুকৌশলী হবেন। তাছাড়া তিনি ভুলভ্রান্তি উদ্ঘাটন করা বা জালিয়াতি উদ্ঘাটন করা তার পক্ষে দুরূহ হয়ে যাবে। ধৈর্যশীল হতে হবে, অর্থাৎ পেশেন্ট থাকতে হবে। এখানে যেহেতু হিসাব নিরীক্ষার কাজ বেশ জটিল এবং সময় সাপেক্ষ, তাই তাকে অসীম ধৈর্যের ধারণ করতে হবে। ভদ্র আচরণ, এটা সিম্পল জেন্টাল বিহেভিয়ার হতে হবে, কারণ অন্যের মতামতের উপর তাকে শ্রদ্ধা থাকতে হবে। যদি অন্যের মতামতের উপর শ্রদ্ধা না দেয় তাহলে কিন্তু নিজের মতামতকে তিনি বলিষ্ঠ করতে পারবেন না বা প্রতিষ্ঠিত করতে পারবেন না। ভদ্র আচরণ থাকতে হবে, অর্থাৎ সাধারণভাবে একজন ব্যক্তির যে সকল যোগ্যতাগুলো থাকে আর কি। গোপনীয়তা রক্ষা করতে হবে, সবচেয়ে বড় কথা। নিরীক্ষা কার্য পরিচালনা করতে গেলে নিরীক্ষা প্রতিষ্ঠানের যে সকল গোপন জিনিস আছে সেই গোপনীয়তাটাকে রক্ষা করতে হবে। যদি গোপনীয়তা রক্ষার বৈশিষ্ট্য তার মধ্যে না থাকে তাহলে কিন্তু ওই প্রতিষ্ঠানের জন্য ওই নিরীক্ষক ভালো অবস্থা সৃষ্টি করতে পারবেন না। আইন বিষয়ে জ্ঞান, বিভিন্ন আইন বিষয়ে জ্ঞান থাকতে হবে। এখানে আইন বলতে আসলে কারবার আইন,
বিভিন্ন সরকারের বিভিন্ন আইন, এগুলো সম্বন্ধে তার জ্ঞান থাকতে হবে। কারণ একটু আগে আমরা দেখেছি যে একজন নিরীক্ষকের দায়িত্ব ছিল কিন্তু অবৈধ কার্যকলাপ আবিষ্কার করা। তো আমার যদি ট্যাক্সেশন সম্বন্ধে জ্ঞান না থাকে, বা আয়কর অধ্যাদেশ 1984 সম্বন্ধে জ্ঞান না থাকে, কিংবা পরিবেশ সংরক্ষণ আইন সম্বন্ধে জ্ঞান না থাকে, তাহলে কিন্তু আমি এই জিনিসগুলো ধরতে পারবো না। এই জন্য একজন অডিটর হিসেবে তার সাধারণ যে যোগ্যতা আরেকটা রয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন আইন বিষয়ে তাকে জ্ঞান থাকতে হবে। কারবার সম্পর্কে জ্ঞান, অর্থাৎ যেই প্রতিষ্ঠান নিয়ে আমি কাজ করছি সেই প্রতিষ্ঠানের সংগঠন, ব্যবস্থাপনা, পরিচালনা পর্ষদ, এই বিষয়গুলো সম্বন্ধে আমার জ্ঞান থাকা উচিত। ভাষা সম্পর্কে জ্ঞান, নিরীক্ষা কার্যে নিরীক্ষককে তার প্রতিবেদন প্রস্তুত করতে হয়, আর এই প্রতিবেদন প্রস্তুত করতে গেলে তাকে অবশ্যই ভাষাগত জ্ঞান অর্জন করতে হবে। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, তার দৃষ্টিভঙ্গি সবসময় হবে নিউট্রাল, অর্থাৎ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি দ্বারা তিনি প্রভাবিত হবেন না। যান্ত্রিক পদ্ধতির জ্ঞান অনেক বড় একটা বিষয়, অর্থাৎ আজকাল কিন্তু আমরা জানি যে ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে। তো কম্পিউটারের মাধ্যমে আজকাল অধিকাংশ ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের হিসাব কার্য পরিচালনা করছে। তাছাড়াও বর্তমান যুগ হিসাব পদ্ধতির যান্ত্রিকতার ব্যাপক প্রসার ঘটেছে, এখানে যান্ত্রিক ছাড়া বর্তমানে চিন্তাই করা যায় না। সুতরাং অ্যাজ এ নিরীক্ষক তাকে যান্ত্রিক পদ্ধতি সম্বন্ধে তার জ্ঞান থাকতে হবে। যান্ত্রিক পদ্ধতি সম্বন্ধে জ্ঞান না থাকলে তিনি ওই প্রতিষ্ঠানের যে ডিজিটাল হিসাবগুলো রয়েছে সেগুলো ধরা তার পক্ষে একটু কষ্টকর হয়ে যাবে। তো শিক্ষার্থী এছাড়াও তাকে ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে, অর্থাৎ তিনি একজন কর্মচারী এবং মালিকের বিরুদ্ধে অনেক কাজ করতে হয় তাকে। সবচেয়ে বড় কথা, পরিচালনা পর্ষদের বিরুদ্ধে অনেক সময় তাকে কাজ করতে হয়, ব্যবস্থাপনার বিপক্ষে কাজ করতে হয়। এরূপ পরিস্থিতি মোকাবেলায় অবশ্যই তাকে ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। যদি তিনি তার ব্যক্তিত্ব অটুট না থাকতে পারেন, তাহলে কিন্তু এই সকল কাজ করা তার পক্ষে সম্ভব না। এই ছিল মোটামুটি আমাদের সাধারণ যোগ্যতা। প্রিয় শিক্ষার্থী, এইবার আমরা যাব কোম্পানির নিরীক্ষক হিসাবে নিয়োগ লাভের অযোগ্য কারা, বা কাদেরকে আমরা যোগ্য বলছি না। আমাদের এই টপিকসটা হচ্ছে কোম্পানি নিরীক্ষকের অযোগ্যতা। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করেছো, আমাদের আগেই বলেছি আমরা যে কোম্পানি আইনের 212 এক ধারা, কোম্পানি আইনের 1994 সালের কোম্পানি আইনের 212 এক ধারায় বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অর্ডার 1973, বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অর্ডার 1973, পিও নাম্বার 2 অফ 1973 বা 2 এর 1973, যেখানে এটা বলা হচ্ছে যে 212 এক ধারায় 1973 এর 2তে বলা হয়েছে যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শব্দদ্বয় যে অর্থ বহন করে সেই অর্থে কোনো ব্যক্তি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট না হলে তাহাকে কোম্পানির নিরীক্ষক হিসাবে নিয়োগ করা যাবে না। শিক্ষার্থী, নিরীক্ষক নিয়োগ লাভের প্রথম শর্তই হচ্ছে তাকে কোম্পানি আইনের 212 এক ধারা অনুযায়ী বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অর্ডার 1973 এর আইপিও 2 মতে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শব্দদ্বয় যে অর্থ বহন করে, অর্থাৎ 1973 সালের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অর্ডার পিও 2 অনুযায়ী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শব্দদ্বয় যে অর্থ বহন করে সেই অর্থে ব্যক্তিকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে। যদি তিনি সেই অর্থে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট না হন, তাহলে তাকে নিরীক্ষক হিসাবে নিয়োগ দেওয়া যাবে না। অর্থাৎ মূল কথা যেটা দাঁড়াচ্ছে যে তাকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে, সেটা কি অনুযায়ী? বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অর্ডার 1973 এর পিও নাম্বার 2 অনুযায়ী। সেইখানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলতে যেটা বোঝানো হয়েছে সেই অর্থে তাকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে, নতুবা তিনি কোম্পানি নিরীক্ষক লাভের অযোগ্য বিবেচিত হবেন। এছাড়াও এটা গেল কোম্পানি আইনের 1994 সালের কোম্পানি আইনের 212 এক ধারা, অর্থাৎ 212 এক ধারা মতে তাকে সিএ অর্জন করতে হবে। এখন 212 এক ধারা মোতাবেক তিনি যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হন, তাহলেই কি তিনি কোম্পানির নিরীক্ষক লাভের যোগ্য বলে বিবেচিত হবেন? না শিক্ষার্থী, তা না। তিনি যদি 212 এক ধারা মোতাবেক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হন, তারপরেও তিনি কোম্পানির নিরীক্ষক নিয়োগ লাভের অযোগ্য বিবেচিত হতে পারেন যদি তিনি কোম্পানির 212 2 ধারা মোতাবেক যে শর্তগুলো আছে সেই শর্তগুলো পালন না করেন। এখানে দেখো শিক্ষার্থী, লক্ষ্য করো যে 1994 সালের কোম্পানি আইনের 212 2 ধারা মোতাবেক নিম্নবর্ণিত ব্যক্তিগণের কেউই কোনো কোম্পানির নিরীক্ষক হিসেবে নিয়োগ লাভের যোগ্য হবেন না। যথা এখানে যেটা বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি নিয়োগকারী কোম্পানির কোনো কর্মকর্তা বা কর্মচারী হন, অর্থাৎ যাকে নিরীক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে তিনি যদি যেই প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ যেই কোম্পানিতে নিয়োগ দেওয়া হবে
সেই কোম্পানির কোনো কর্মকর্তা বা কর্মচারী হন। অর্থাৎ একজন কর্মকর্তা বা কর্মচারী ওই প্রতিষ্ঠানের নিরীক্ষা কার্যক্রম করতে পারেন না। শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো যে কোনো ব্যক্তি যদি নিয়োগকারী কোম্পানির কর্মকর্তা বা কর্মচারী হন তাহলে তিনি সিএ অর্জন করা থাকলেও কোম্পানির নিরীক্ষক হিসেবে নিয়োগ লাভ করতে পারবেন না। এখানে আরো বলা হয়েছে কোম্পানির কোনো কর্মকর্তা বা কর্মচারীর অংশীদার বা উক্ত কর্মকর্তা বা কর্মচারীর অধীনে চাকরিরত ব্যক্তি, অর্থাৎ যেই কোম্পানির নিরীক্ষক নিয়োগ দেওয়া হবে সেই কোম্পানির কোনো কর্মকর্তা বা কর্মচারী বা অংশীদার বা উক্ত কর্মকর্তা বা কর্মচারীর অধীনে যদি তিনি চাকরি করেন, অর্থাৎ ওই কোম্পানির কোনো কর্মকর্তা বা কর্মচারীর অধীনে যদি তিনি চাকরি করেন তাহলে তিনি নিরীক্ষক হিসেবে বিবেচিত হবেন না। এছাড়াও কোম্পানির নিকট তিনি যদি 1000 টাকার অধিক পরিমাণ অর্থের জন্য ঋণী ব্যক্তি হন, অর্থাৎ কোম্পানির নিকট যদি তার কোনো দায় থাকে, কোনো ঋণ থাকে, অথবা কোম্পানির নিকট 1000 টাকার অধিক পরিমাণ অর্থের জন্য তৃতীয় কোনো ব্যক্তির ঋণের জামানত প্রদানকারী ব্যক্তি তিনি হয়ে থাকেন। শিক্ষার্থী, এখানে যেটা বলা হচ্ছে যে যাকে অডিটর হিসেবে বিবেচনা করা হচ্ছে তিনি যদি কোম্পানির নিকট 1000 টাকা ঋণী হন কিংবা 1000 টাকার অধিক পরিমাণে ঋণী হন, কিংবা তিনি যদি কোম্পানির 1000 টাকার অধিক পরিমাণে ঋণী এরকম ব্যক্তির ঋণের জামানত প্রদানকারী ব্যক্তি হন তাহলে তাকে নিরীক্ষক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। এছাড়াও কোম্পানির ম্যানেজিং এজেন্ট হিসেবে নিযুক্ত কোনো প্রাইভেট কোম্পানির পরিচালক বা সদস্য বা এরূপ ব্যক্তিকে নিযুক্ত কোনো ফার্মের অংশীদার হয়ে তাকে নিরীক্ষক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। অর্থাৎ কোম্পানির ম্যানেজিং এজেন্ট হিসেবে নিযুক্ত কোনো প্রাইভেট কোম্পানির পরিচালক বা সদস্য অথবা এরূপ নিযুক্ত কোনো ফার্মের অংশীদারকেও নিরীক্ষক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। নেক্সট যেটা বলছে, কোম্পানির ম্যানেজিং এজেন্ট হিসেবে নিযুক্ত কোনো নিয়মিত সংস্থার পরিচালক বা উক্ত সংস্থার মূলধনের শতকরা 5-এর অধিক পরিমাণ শেয়ারের ধারক হলে তাকে কোম্পানির নিরীক্ষক হিসেবে বিবেচনা করা যাবে না। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো আমরা এখানে দুইটা ধারা দেখেছি, 1994 সালের কোম্পানি আইনের 212-র 1 ধারা এবং 212-র 2 ধারা। 212-র 1 ধারাতে একটাই পয়েন্ট, সেটা হচ্ছে তাকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে। আর 212-র 2 ধারাতে 5টা পয়েন্ট দেওয়া আছে। প্রথম যেটা বলা হয়েছে যে তিনি যদি নিয়োগকারী কোম্পানির কোনো কর্মকর্তা বা কর্মচারী হন তাহলে তিনি নিরীক্ষক হিসেবে বিবেচিত হবেন না। সেকেন্ড বলা আছে যে তিনি যদি নিয়োগকারী কোনো কর্মকর্তা বা কর্মচারীর অধীনে চাকরি করেন তাহলেও তিনি নিরীক্ষক হিসেবে নিয়োগ লাভের জন্য বিবেচিত হবেন না। নেক্সট যেটা বলা আছে, তিনি যদি 1000 টাকা ঋণের জন্য ঋণী হন কোম্পানির কাছে কিংবা 1000 টাকা ঋণী এরকম কোনো ব্যক্তির ঋণের জামিনদার হন তাহলেও তিনি নিরীক্ষক হিসেবে বিবেচিত হবেন না। এছাড়া তিনি যদি কোম্পানির ম্যানেজিং এজেন্ট হিসেবে নিযুক্ত কোনো নিয়মিত সংস্থার পরিচালক হন কিংবা উক্ত সংস্থার মূলধনের শতকরা 5-এর অধিক পরিমাণের শেয়ারের ধারক হন তাহলেও তাকে নিরীক্ষক হিসেবে বিবেচনা করা যাবে না। এই ছিল আমাদের কোম্পানি আইনের 212-র 2 ধারা। এবার 212-র 3 ধারা। শিক্ষার্থী লক্ষ্য করো, 212-র 3 ধারাতে বলা হয়েছে যে কোনো ব্যক্তি কোম্পানির নিরীক্ষক রূপে নিয়োগ লাভের যোগ্য হবেন না যদি তিনি 212-র 2 উপধারার অনুসারে নিবন্ধিত সংস্থার নিরীক্ষক রূপে নিয়োগ লাভের অযোগ্য হন। অর্থাৎ 212-র 2 ধারা মোতাবেক যে সংস্থাগুলো রয়েছে সেই সংস্থা নিরীক্ষক লাভের অযোগ্য বিবেচিত হন, বা যে সংস্থাটি উক্ত কোম্পানির অধীনস্থ বা নিয়ন্ত্রণকারী কোম্পানি বা উক্ত কোম্পানির নিয়ন্ত্রণকারী অপর একটি অধীনস্থ কোম্পানি। খতে বলা হয়েছে উক্ত নিবন্ধিত সংস্থা যদি একটি কোম্পানি হতো তবে তিনি উহার নিরীক্ষক হিসেবে নিযুক্ত হওয়ার অযোগ্য হতেন। এই ছিল 212-র 3 ধারা। নেক্সট বলা হচ্ছে 212-র 4 ধারা। যদি কোনো নিরীক্ষক তার নিয়োগ লাভের পর 2 এবং 3 উপধারায় বর্ণিত যে কোনো কারণে অযোগ্য হয়ে পড়েন তা হইলে তিনি নিরীক্ষক এর পদটি ত্যাগ করেছেন বলিয়া গণ্য হইবে। শিক্ষার্থী লক্ষ্য করো যে আমরা ধারা 1 দেখলাম, 2 দেখলাম এবং 3 দেখলাম। 1-এ মূল ডিগ্রি, 2 এবং 3-এ কিছু কন্ডিশন দেওয়া আছে, আর 4-এ বলা আছে যদি তিনি নিয়োগ পেয়েও যান, পাওয়ার পরে 2 এবং 3 ধারায় বর্ণিত যে সকল কারণগুলো আছে সেই কারণে তিনি যদি অযোগ্য হয়ে পড়েন তাহলে তাকে নিরীক্ষকের পদটি তিনি ত্যাগ করেছেন বলিয়ে গণ্য হবে, অর্থাৎ তিনি নিরীক্ষকের পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে গণ্য করা হবে। শিক্ষার্থী, এইবারে আমাদের যে টপিক সেটা হচ্ছে কোম্পানির নিরীক্ষক নিয়োগ। আমরা দেখলাম যে কোম্পানির নিরীক্ষকের যোগ্যতা এবং অযোগ্যতা, এবং যোগ্য এবং অযোগ্য ব্যক্তি যেটাই দেখি না কেন এখন আমরা কোম্পানির নিরীক্ষকের
যোগ্য হলে আসলে ওই যোগ্য ব্যক্তিকে আমরা কিভাবে একটা কোম্পানি নিয়োগ দিয়ে থাকে সেই জিনিসটা একটু আলোচনা করব। নিয়োগ লাভের প্রক্রিয়া বা নিয়োগ লাভের ধরন একটু অন্যরকম। এখানে কোম্পানি নিরীক্ষকের নিয়োগ লাভ 4টা ভাবে হতে পারে। প্রথমত পরিচালক মণ্ডলী কর্তৃক নিয়োগ লাভ হতে পারে, বার্ষিক সাধারণ সভায় নিয়োগ লাভ হতে পারে, সরকার কর্তৃক নিয়োগ লাভ হতে পারে, বার্ষিক সাধারণ সভায় নিয়োগ লাভ হতে পারে। পরিচালক মণ্ডলী কর্তৃক প্রথম পরীক্ষক বা প্রথম নিরীক্ষক এবং সাময়িক পদ শূন্যতা, এই 2টা ভাবে নিয়োগ হতে পারে। তো শিক্ষার্থী, আমরা এখন এটা ডিটেলস বর্ণনায় চলে যাব, অর্থাৎ কিভাবে এই নিরীক্ষকগুলো নিয়োগ লাভ হতে পারে সেটা দেখব। আর হচ্ছে বার্ষিক সাধারণ সভার ক্ষেত্রে হতে পারে, নতুন কোম্পানির ক্ষেত্রে এবং সাধারণ সভায়। তো শিক্ষার্থী, চলো আমরা এগুলো ডিটেলসে আলোচনা করি। প্রথমেই হচ্ছে কোম্পানির পরিচালক মণ্ডলী কর্তৃক নিরীক্ষক নিয়োগ। শিক্ষার্থী, এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে রাখি যে 1994 সালের কোম্পানি আইনের 183(3 1994 সালের কোম্পানি আইনের 183(3 ধারা মোতাবেক কোম্পানির নিরীক্ষক নিয়োগ বাধ্যতামূলক। অর্থাৎ 183(3 ধারা অনুযায়ী একজন নিরীক্ষক অবশ্যই নিয়োগ দিতে হবে। আর সেই নিরীক্ষক নিয়োগ লাভের যোগ্যতা বর্ণনা করা আছে কোম্পানি আইনের 212 1 থেকে 5 ধারা পর্যন্ত। আর 210 ধারায়, অর্থাৎ 1994 সালের কোম্পানি আইনের 210 ধারা অনুযায়ী কোম্পানির নিরীক্ষকের নিয়োগ প্রক্রিয়া বর্ণনা করা আছে। শিক্ষার্থী, আই রিপিট, 1994 সালের কোম্পানি আইনের 183(3 ধারা মোতাবেক কোম্পানির ক্ষেত্রে নিরীক্ষক নিয়োগ বাধ্যতামূলক। আর নিরীক্ষক নিয়োগ লাভের যোগ্যতা কি হবে তা কোম্পানি আইনের 212 1 থেকে 5 ধারায় বলা আছে। আর 210 ধারা মোতাবেক কোম্পানির নিরীক্ষক কিভাবে নিয়োগ দেওয়া হবে বা কোম্পানি নিরীক্ষকের নিয়োগ প্রক্রিয়া কি সেটা বর্ণনা করা আছে। তো শিক্ষার্থী, চলো আমরা 210 ধারা বর্ণনা করি। প্রথমে যেটা আছে কোম্পানির পরিচালক মণ্ডলী কর্তৃক নিরীক্ষকের নিয়োগ। এই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে 2 প্রকার বা 2 ভাবে পরিচালক মণ্ডলী নিরীক্ষক নিয়োগ দিতে পারে। প্রথমটা হচ্ছে প্রথম নিরীক্ষক নিয়োগ। এই প্রথম নিরীক্ষক নিয়োগ বলতে এটা যেটা বলানো হয়েছে যে কোনো কোম্পানি যদি নতুন ভাবে নিবন্ধিত হয়, অর্থাৎ নতুন করে শুরু হয়, তাহলে কোম্পানি নিবন্ধিত হওয়ার 1 মাসের মধ্যেই পরিচালকগণ নিরীক্ষক নিয়োগ করতে পারবেন। 1 মাসের মধ্যেই নতুন কোম্পানি ইনঅগারেট হওয়ার 1 মাসের মধ্যেই প্রথম নিরীক্ষক নিয়োগ করতে পারবেন পরিচালনা পর্ষদ। এটা বলা আছে কোম্পানি আইনের 210 6 ধারা। শিক্ষার্থী, এটা বলা আছে কোম্পানি আইনের 210 6 ধারা মোতাবেক। এবং তিনি কাজ করবেন কতদিন পর্যন্ত, অর্থাৎ প্রথম যে নিরীক্ষক নিয়োগ দেওয়া হবে তিনি কাজ করবেন পরবর্তী এজিএম পর্যন্ত, অর্থাৎ অ্যানুয়াল জেনারেল মিটিং, যেটা বার্ষিক সাধারণ সভা, সেই বার্ষিক সাধারণ সভা পর্যন্ত ওই নিরীক্ষক ওই পদে বহাল থাকবেন। অর্থাৎ একটা কোম্পানি নতুনভাবে নিবন্ধিত হওয়ার 1 মাসের মধ্যেই পরিচালনা পর্ষদ একজন নিরীক্ষক নিয়োগ দিতে পারেন এবং তিনি কাজ করবেন পরবর্তী বার্ষিক সাধারণ সভা পর্যন্ত। এটা বলা আছে কোম্পানি আইনের 210 6 উপধারাতে। নেক্সট যেটা বলা আছে সাময়িক পদ শূন্যতার ভিত্তিতে, অর্থাৎ এটা বলা আছে কোম্পানি আইনের 210 7 ধারা। কোম্পানি আইনের 210 7 ধারা অনুসারে নিরীক্ষকের কোনো পদ যদি সাময়িকভাবে শূন্য হয়, অর্থাৎ কোনো অপ্রীতিকর পরিস্থিতির জন্য যদি সাময়িকভাবে নিরীক্ষকের পদটা শূন্য হয়ে যায়, তাহলে কোম্পানির পরিচালক মণ্ডলী সাময়িক শূন্য পদে নিরীক্ষক নিয়োগ করতে পারে। এই নিরীক্ষক বার্ষিক সাধারণ সভা পর্যন্ত পদে বহাল থাকবে, অর্থাৎ তিনিও পরবর্তী এজিএম পর্যন্ত তার পদে বহাল থাকবেন। তাহলে পরিচালনা পর্ষদ 2টা ক্ষেত্রে নিরীক্ষক নিয়োগ করতে পারছে। একটা হচ্ছে যদি কোম্পানি নতুন করে নিবন্ধিত হয়, তাহলে সেই ক্ষেত্রে 1 মাসের মধ্যেই তিনি পরিচালনা পর্ষদ নিরীক্ষক নিয়োগ করবেন এবং সেই নিরীক্ষকের কার্যকাল হবে পরবর্তী এজিএম পর্যন্ত। এটা বলা আছে 210 6 উপধারাতে। আবার পরিচালনা পর্ষদ যদি সাময়িকভাবে কোনো নিরীক্ষকের পদ শূন্য হয়, তাহলেও নিরীক্ষক নিয়োগ দিতে পারবেন। সেই ক্ষেত্রেও সেই নিরীক্ষকের পদও বহাল থাকবে পরবর্তী এজিএম পর্যন্ত। এটা বলা আছে 210 7 উপধারাতে। প্রিয় শিক্ষার্থী, তাহলে পরিচালনা পর্ষদ 2টা ক্ষেত্রে নিরীক্ষক নিয়োগ দিতে পারে, নতুন কোম্পানি সৃষ্টির ক্ষেত্রে আর সাময়িক পদ শূন্যতার ক্ষেত্রে। এটা 210 6 ধারা, এটা 210 7 ধারা। নেক্সট বলা আছে বার্ষিক সাধারণ সভায় নিরীক্ষক নিয়োগ, অর্থাৎ যে অ্যানুয়াল জেনারেল মিটিং হয় সেইখানে কিন্তু কোম্পানির নিরীক্ষক নিয়োগ দেওয়া যায়।
এটার ক্ষেত্রে বিভিন্ন পরিস্থিতিতে কোম্পানির শেয়ার হোল্ডারগণ বার্ষিক সাধারণ সভায় নতুন কোম্পানি নিরীক্ষক নিয়োগ লাভ করতে পারেন। অ্যাজ ফর এক্সাম্পল, নতুন কোনো কোম্পানি নিবন্ধিত হলে পরিচালকগণ 1 মাসের মধ্যে নিরীক্ষক নিয়োগ করতে ব্যর্থ হলে শেয়ার হোল্ডারগণ সাধারণ বার্ষিক সভায় নিরীক্ষক নিয়োগ করেন। অর্থাৎ যেটা আমরা দেখলাম যে 210-এর 6 ধারা মোতাবেক পরিচালনা পর্ষদ যদি নতুন কোম্পানি সৃষ্টির 1 মাসের মধ্যে নিরীক্ষক নিয়োগ লাভ করাতে ব্যর্থ হন, তাহলে পরবর্তী এজিএম এ বা পরবর্তী অ্যানুয়াল জেনারেল মিটিং এ শেয়ার হোল্ডারগণ একজন নিরীক্ষক নিয়োগ করতে পারেন। এছাড়াও আমরা যেটা জানি যে এরপর প্রতি বছরই বার্ষিক সাধারণ সভা হয়। এই প্রতি বছর বার্ষিক সাধারণ সভায় এক বা একাধিক নিরীক্ষক নিয়োগ লাভ করবেন এবং তাদের মেয়াদ হবে পরবর্তী সভা পর্যন্ত, অর্থাৎ পরবর্তী সভা পর্যন্ত তিনি ওই পদে বহাল থাকবেন। এটা বলা হয়েছে 210-এর 2 ধারা মোতাবেক। 210-এর 2 ধারা মোতাবেক এটা বলা আছে। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, এবার আমরা যাব সরকার কর্তৃক নিরীক্ষক নিয়োগ, অর্থাৎ কখন সরকার নিরীক্ষক নিয়োগ লাভ করাতে পারে। তবে শিক্ষার্থী একটু আমি আরেকটু বলে রাখি তোমাদেরকে এখানে, অর্থাৎ কোম্পানির বার্ষিক সাধারণ সভায় নিরীক্ষক নিয়োগ লাভের ক্ষেত্রে যেটা আমরা বললাম যে প্রতি বছর, অর্থাৎ 2 নম্বর 210-এর 2 ধারা মোতাবেক প্রতি বছর বার্ষিক সাধারণ সভায় এক বা একাধিক নিরীক্ষক নিয়োগ করবেন, তবে বা পরবর্তী সভা পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন। এই ক্ষেত্রে কিন্তু বার্ষিক সাধারণ সভার পর একটু কাজ আছে, সেটা হচ্ছে নিরীক্ষক নিয়োগ দেওয়ার পরে পরবর্তী 7 দিনের মধ্যে, অর্থাৎ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার পরবর্তী 7 কার্যদিবসের মধ্যে কিন্তু যাকে নিরীক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তার কাছে সেই সংবাদটা পৌঁছে দিতে হবে বা তাকে অবহিত করতে হবে। অবহিত করার পরে তিনি পরবর্তী 30 দিনের মধ্যে তিনি তার রিপোর্ট দান করবেন, অর্থাৎ তিনি নিরীক্ষক নিয়োগ লাভে সম্মতি প্রকাশ করবেন কিংবা তিনি সেই অসম্মতিও প্রকাশ করতে পারেন বা তিনি সেই আদেশটা অস্বীকার করতে পারেন, তবে সেটা তিনি জানাবেন 30 দিনের মধ্যে। এটা বলা আছে 210-এর 2 ধারাতে। আমি আবারও রিপিট করছি শিক্ষার্থী, অর্থাৎ বার্ষিক এজিএম এ যদি একজন নিরীক্ষক নিয়োগ দেওয়া হয়, নিয়োগ দেওয়ার পরবর্তী 7 দিনের মধ্যে নিরীক্ষককে অবহিত করতে হবে। নিরীক্ষক যদি সেই অফারটা অ্যাকসেপ্ট করে তাহলে সেটা 30 দিনের মধ্যে, অথবা তিনি যদি অ্যাকসেপ্ট না করেন বা তিনি যদি অসম্মতি জ্ঞাপন করেন সেটাও কিন্তু 30 দিনের মধ্যে কোম্পানিকে অবহিত করতে হবে বা নোটিশ দিয়ে লিখিত বিজ্ঞপ্তি দিয়ে তিনি জানিয়ে দিবেন। এটা হচ্ছে তার দায়িত্ব। এটা বলা আছে কোম্পানি আইনের 210-এর 2 ধারাতে। তো শিক্ষার্থী, এবার আমরা চলে যাব সরকার কর্তৃক নিরীক্ষক নিয়োগে, অর্থাৎ সরকার কখন নিরীক্ষক নিয়োগ দিবেন। শিক্ষার্থী, সরকার কোম্পানি নিরীক্ষক নিয়োগ দিবেন, অর্থাৎ কোম্পানির বার্ষিক সাধারণ সভায় যদি নিরীক্ষক নিয়োগ বা পুনঃনিয়োগ না করা হয় তাহলে সরকার তার বিবেচনায় উপযুক্ত কোনো ব্যক্তি বা কোম্পানিকে নিরীক্ষক নিয়োগ করাতে পারেন। অর্থাৎ বার্ষিক সাধারণ সভায় যদি নিরীক্ষক নিয়োগ দেওয়া না হয় তাহলে সরকার তার বিবেচনায় উপযুক্ত যে কোনো ব্যক্তিকে কোম্পানি নিরীক্ষক হিসেবে নিয়োগ করাতে পারেন। এটা বলা আছে 210-এর 4 উপধারা। শিক্ষার্থী লক্ষ্য করো, 210-এর 4 উপধারায় বলা আছে, অর্থাৎ সরকার নিয়োগ লাভ করাতে পারেন 210-এর 4 উপধারা মোতাবেক। তবে এইরূপ ক্ষেত্রে বার্ষিক সাধারণ সভায় নিযুক্ত নিরীক্ষক ব্যর্থ হলে 7 দিনের মধ্যে সরকারকে অক্ষমতার কথা জানাতে হবে। অর্থাৎ বার্ষিক সাধারণ সভায় যদি নিরীক্ষক নিয়োগ লাভ করাতে ব্যর্থ হয় শেয়ার হোল্ডারগণ বা পরিচালনা পর্ষদ, তাহলে কি করতে হবে? 7 কর্মদিবস, 7 কর্মদিবসের মধ্যে সরকারকে তাদের অক্ষমতার কথা জানাতে হবে। এই জানাতে ব্যর্থ হলে প্রত্যেক কোম্পানিকে বা উক্ত কোম্পানির দায়ী প্রত্যেক কর্মকর্তাকে 1000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে। এটা ধারা 210-এর 5। শিক্ষার্থী, এটার মূল থিম যেটা বলা হচ্ছে যে সরকার 210-এর 4 ধারা মোতাবেক নিরীক্ষক নিয়োগ দিতে পারে, তবে যদি সাধারণ সভায় নিরীক্ষক নিযুক্ত করা সম্ভব না হয় তাহলে ব্যর্থ হওয়ার পরবর্তী 7 দিনের মধ্যেই সরকারকে এই অক্ষমতার কথা জানাতে হবে। আর জানাতে ব্যর্থ হলে এই জানানোর জন্য যারা দায়ী প্রত্যেক কর্মকর্তাকে 1000 টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে। এটা বলা আছে ধারা 210-এর 5। শিক্ষার্থী, নেক্সট যেটা আছে কোম্পানির নিরীক্ষককে বাধ্যতামূলক পুনঃনিয়োগ বার্ষিক সাধারণ সভায়। এটা বলা আছে কোম্পানি আইনে 210-এর 3 উপধারায়। এখানে বলা আছে যে নিরীক্ষক যেভাবেই নিয়োগ হোক না কেন, অর্থাৎ নিরীক্ষক পরিচালনা পর্ষদ কর্তৃক নিয়োগকৃত হোক বা সরকার কর্তৃক নিয়োগকৃত হোক কিংবা বার্ষিক সাধারণ সভায় নিয়োগকৃত হোক, তাকে সাধারণ সভায় পুনঃনিয়োগ করতে হবে।
তবে কিছু ক্ষেত্রে তাকে পুনর্নিয়োগ করা যাবে না, অর্থাৎ তাকে পুনর্নিয়োগ না করার জন্য কিছু যুক্তি আছে। সেগুলো হচ্ছে যদি তিনি পুনর্নিয়োগের অযোগ্য হন, কিংবা তিনি পুনর্নিয়োগের অনিচ্ছা প্রকাশ করে কোম্পানিকে লিখিত বিজ্ঞপ্তি দিয়ে থাকেন, অথবা তাকে পুনর্নিয়োগ না করে অন্য কোনো ব্যক্তিকে নিয়োগ করার উদ্দেশ্যে ওই সভায় কোনো প্রস্তাব নিয়ে থাকেন। শিক্ষার্থী লক্ষ্য করো, 210-3 ধারায় বলা আছে যে নিরীক্ষক যেভাবেই নিয়োগ লাভ হোক না কেন তাকে পুনর্নিয়োগ করতে হবে। যদি তিনি পুনর্নিয়োগের অযোগ্য বিবেচিত হন তাহলে তাকে পুনর্নিয়োগ করা যাবে না, কিংবা তিনি যদি অনিচ্ছা প্রকাশ করেন কিংবা তাকে পুনর্নিয়োগ না করা হয় এই মর্মে যদি কোনো প্রস্তাব পেশ করা হয় এবং সেটা পাশ হয়ে থাকে তাহলে তাকে নিয়োগ করা দরকার নাই। এছাড়া অন্য কোনো ক্ষেত্রে 210-3 ধারা অনুযায়ী কোম্পানি নিরীক্ষককে বাধ্যতামূলক পুনর্নিয়োগ করা দরকার বা করা যেতে পারে। শিক্ষার্থী, এই ছিল আজকের আমাদের আলোচনা। আজকে আলোচনা শেষে আমরা চলে আসলাম মূল্যায়নে। আজকে আমরা যে আলোচনাগুলো করলাম সেখান থেকে এই ধরনের প্রশ্নগুলো হতে পারে: আর্থিক বিবরণী প্রস্তুতকরণে নিরীক্ষার উদ্দেশ্য ব্যাখ্যা করো, আর্থিক বিবরণীর ক্ষেত্রে নিরীক্ষার উদ্দেশ্য ব্যাখ্যা করো, এবং হচ্ছে কোম্পানি নিরীক্ষকের দায়িত্ব বর্ণনা করো। কোম্পানি নিরীক্ষকের যোগ্যতা লিখো, অযোগ্যতা নির্ধারণ করো এবং কোম্পানি নিরীক্ষকের নিয়োগ প্রক্রিয়া বর্ণনা করো। শিক্ষার্থী, এখান থেকে আমি তোমাদেরকে বিশেষ করে কোম্পানি নিরীক্ষকের যোগ্যতা, অযোগ্যতা, নিয়োগ প্রক্রিয়া এই বিষয়গুলো একটু ডিটেলসে পড়তে বলবো। আশা করছি তোমরা মনোযোগ দিয়েই শুনেছো আমার যে আলোচনা বা লেকচারটা। এই আলোচনা বা লেকচার যদি তোমরা মনোযোগ দিয়ে শুনে থাকো তাহলে এই কোম্পানি আইনের ধারা সহ তোমাদের সব বিষয়গুলো হয়তো পরিষ্কার ধারণা তোমরা অর্জন করেছো বা তোমরা লিখতে পারবে, এটা আমি আশা করছি বা ধরে নিচ্ছি। তো শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। এতক্ষণ মনোযোগ দিয়ে আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকেই ধন্যবাদ। আর আশা করছি তোমরা এই আলোচনাটা থেকে অনেকটাই উপকৃত হয়েছো। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারেরই নিরীক্ষকের আরো কিছু বিষয় রয়েছে, অর্থাৎ নিরীক্ষকের পারিশ্রমিক, তাদের পদমর্যাদা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। আর শিক্ষার্থী, আমি আবারও বলে রাখি এই চ্যাপ্টারটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আশা করছি তোমরা এই ক্লাসটা করেছো এবং সামনের ক্লাসগুলোও করবে। আর যারা এই ক্লাসটা দেখেছো তোমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথে একটু শেয়ার করে নিবে, এই আশায় ব্যক্ত করছি। এবং তোমরা সকলেই ভালো থাকো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।